ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি জানাবো 2021 সালের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক কিংবা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর আন্ডারে ক্লাস 7-এর পরিবেশ ও ভূগোল। এক দাগে দেখো বলা আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোয়েশ্চেনটিতে আছে সূর্যের উত্তরায়ণের সময়কাল। এখানে তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে অপশান গ, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে আছে কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে অ্যান্সারটি হবে অপশান খ, বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। 3 নম্বর কোয়েশ্চেনে আছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো, এখানে অ্যান্সার হবে অপশান গ, অর্থাৎ উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম। 4 নম্বর কোয়েশ্চেনে আছে ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো, অ্যান্সার হবে অপশান ঘ, অর্থাৎ হিমালয়। 5 নম্বর কোয়েশ্চেনটিতে আছে ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে যেটি ঠিক জোড়া সেটির অ্যান্সার হবে অপশান খ, অর্থাৎ নদীর উচ্চ প্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয়। 6 নম্বরে বলা আছে আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো, অ্যান্সার হবে অপশান ঘ, অর্থাৎ বিষুব রেখা। এক দাগের 7 নম্বরে বলা আছে পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো, এখানে অ্যান্সার হবে অপশান গ, অর্থাৎ পামির মালভূমি। 8 নম্বর কোয়েশ্চেনটিতে আছে নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কাজ হলো, অ্যান্সার হবে অপশান গ, অর্থাৎ নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। 9 নম্বর কোয়েশ্চেনটিতে আছে যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো, অ্যান্সার হবে অপশান ঘ, অর্থাৎ মার্বেল। 2 দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো। এখানে আমরা শূন্যস্থানটিতে সরাসরি অ্যান্সারটি বসিয়ে ফেলেছি। প্রথম কোয়েশ্চেনটিতে আছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ অ্যান্সার হবে কমতে থাকে। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটিতে আছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ, অ্যান্সার হবে বৃদ্ধি পায়। 3 নম্বর কোয়েশ্চেনটিতে আছে এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো, অ্যান্সার হবে লেনা। পরেরটিতে আছে অর্থাৎ 3 দাগে বলা আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম স্টেটমেন্টে বলা আছে ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। এই অ্যান্সারটি একেবারেই সঠিক। দ্বিতীয় স্টেটমেন্টটিতে বলা আছে শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটির সৃষ্টি হতে বেশি সময় লাগে। এটি একেবারেই সঠিক, তাই এখানে আমরা ঠিক লিখেছি। 3 নম্বরে আছে জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। এই স্টেটমেন্টটি একেবারেই সঠিক, তাই এখানে লিখেছি আমরা ঠিক। 4 দাগে বলা আছে স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের অ্যান্সারগুলি ম্যাচ করাতে হবে। প্রথমটিতে আছে ফুজিয়ামা। ফুজিয়ামার সঙ্গে কারেক্ট অ্যান্সার হবে অপশান 3, অর্থাৎ আগ্নেয় পর্বত। গ্রানাইট কী ধরনের শিলা? এর কারেক্ট অ্যান্সারটি হবে গ্রানাইটের সঙ্গে ম্যাচ করবে অপশান 1, অর্থাৎ আগ্নেয় শিলা। মিয়েন্ডার কাকে বলে? এর অ্যান্সার হবে অপশান 2, অর্থাৎ নদীর মধ্য প্রবাহ। 5 দাগে বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটিতে আছে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন? এর উত্তরটি হবে 21শে জুন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয় কারণ নিজের পরিক্রমণ গতিতে 21শে জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। ওই দিন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে বলে 21শে জুন তারিখটিতে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়, আর দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমা কর্কটক্রান্তি রেখার উপর পৌঁছায় বলে 21শে জুন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। 5 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে বলা আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। এর অ্যান্সারটি হবে অক্ষরেখা পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3 নম্বর কোয়েশ্চেনে বলা আছে
সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? এর উত্তরটি হবে ভারতের উত্তর দিকে প্রাচীরের মতো সুউচ্চ হিমালয় পর্বত অবস্থান করছে। এই পর্বত থাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে শীতকালে উত্তরের শীতল সাইবেরীয় বাতাস ভারতে প্রবেশ করতে বাধা পায়, ফলে ভারতে শীতকালের প্রকোপ কম হয়। 4 নম্বরে বলা আছে ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। দেখো, প্রথমে আছে ভূমির ঢালের ভিত্তিতে মালভূমির ক্ষেত্রে হবে চারপাশে খাড়া ঢালযুক্ত হয়ে থাকে। সমভূমিতে হবে উপরিতল সমতল, উপরিভাগ সমতল বা ঢেউ খেলানো হয়ে থাকে। উচ্চতার ভিত্তিতে মালভূমি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচু। সমভূমির ক্ষেত্রে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম উঁচু। 6 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোয়েশ্চেনটিতে আছে মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে বায়ুমণ্ডলের উষ্ণতার সঙ্গে বায়ুচাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে। বায়ু উষ্ণ হলে হালকা ও প্রসারিত হয়, ফলে তার চাপ কমে যায়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রখর সূর্যের তাপে বায়ু উষ্ণ ও হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করেছে। অপরদিকে মেরু অঞ্চলে সূর্যতাপের অভাবে তীব্র শীতলতার কারণে বায়ু শীতল ও সংকুচিত হয়ে উচ্চচাপের সৃষ্টি করেছে। 6 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনটিতে আছে মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার হবে মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3 ভাগে ভাগ করা যায়। বেলে মাটি, মাটির দানার আকার মোটা। এঁটেল মাটির ক্ষেত্রে মাটির দানার আকার সূক্ষ্ম। দোআঁশ মাটির ক্ষেত্রে মাটির দানার আকার মাঝারি। 3 নম্বর কোয়েশ্চেনে আছে নীল নদের ওপর কী কী উদ্দেশ্যে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল? উত্তরটি হবে নীল নদের উপর মিশরীয়রা বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্যে আসোয়ান বাঁধ তৈরি করে। 7 দাগের প্রথম কোয়েশ্চেনে বলা আছে এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। উত্তর হিসাবে প্রথম পয়েন্টটি দেওয়া হয়েছে নিরক্ষীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এশিয়া মহাদেশের নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হল অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত। এই অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সবুজ পাতাযুক্ত শক্ত কাঠের চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, আয়রন উড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিঙ্কোনা প্রভৃতি এই অরণ্যের প্রধান উদ্ভিদ। সেকেন্ড পয়েন্টে আছে উষ্ণ মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এশিয়া মহাদেশের আরবের মরুভূমি ও ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত প্রভৃতি দেশগুলোতে উষ্ণ মরু জলবায়ু দেখা যায়। অধিক উষ্ণতা ও অতি অল্প বৃষ্টিপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য, যার প্রভাব এখানকার স্বাভাবিক উদ্ভিদের উপরও স্পষ্ট। বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানকার গাছগুলোর কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রচ্ছেদন প্রক্রিয়ায় গাছে জল বেরিয়ে না যায়। অধিকাংশ গাছই কাঁটা জাতীয় হয়ে থাকে, যেমন ক্যাকটাস, বাবলা, ফণিমনসা, খেজুর প্রভৃতি। 7 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। এর উত্তর হিসাবে প্রথম পয়েন্টটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ। আফ্রিকার নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম, মোট বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার।
লম্ব সূর্যরশ্মি আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। ঋতু পরিবর্তন না হওয়ায় এবং সারা বছর বৃষ্টিপাত হওয়ায় এখানকার গাছগুলোর পাতা সবুজ থাকে, তাই এই অরণ্যের নাম নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। পরের পয়েন্টটি আছে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। বাষ্পমোচন রোধ করার জন্য গাছের পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক প্রভৃতি গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। 7 দাগের তৃতীয় কোয়েশ্চেনটিতে আছে মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। এর উত্তরটি হবে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক অতি নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। যেমন কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর উপর কৃত্রিম বাঁধ তৈরি করলে সামরিক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যারই কারণ হয়ে উঠছে। একদিকে কৃষি জমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর শিল্পাঞ্চলের বর্জ্য জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। তাই অবশেষে বলা যায় মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই বক্তব্যটি যথার্থ।